শরৎ তার দাদা ভাইয়ের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসতেই দেখলো তার মা বিছানার চাদর পরিবর্তন করে ফেলছে। শরৎকে আসতে দেখেই বললেন রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ফেলতে। শরৎ তার মাকে খুব ভয় পায়, মহিলা একটু রাগী ধাঁচের আছেন, তাই কথা না বাড়িয়ে পুরো রুম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফেললো। স্রোতের বালিশ নিয়ে পাশের রুমে রেখে এসে আলমারি থেকে নতুন বালিশ বের করে বিছানায় রাখতে স্রোত তার মাকে জিজ্ঞেস করলো, একি মা, তুমি আমার বালিশ নিয়ে আপুর রুমে রেখে এলে কেন? এখানে অনুভব থাকবে আজ থেকে। তুই আর তোর ফুফি শেয়ার রুমে থাকবি এই কয়েকদিন। শেয়ার রুমটা তো আপাতত খালি পড়ে রয়েছে। স্রোত কপালে বিরক্তির রেখা দেখা গেল। সে এই কয়েকদিন তার রুম ছেড়ে অন্য রুমে গিয়ে থাকবে মানে? আর তার রুমটায় এসে দখল করবে ওই বদমাইশ অনুভব, যে তাকে আসার সাথে সাথে পাগলের চেয়েও খেতে বলে অপমান করেছে। তুমি অনুভব ভাইকে ওই রুমে থাকার ব্যবস্থা করে দাও, আমি আর ফুফি এখানে থাকবো না। তোর আফুর রুমের ছাদের উপর কড়া রোদ এসে পড়ে সারা বেলা। অনুভবকে আমি ওই রুমে থাকার ব্যবস্থা করে দেব কিভাবে? তার চেয়েও ও এখানে থাকুক কয়েকটা দিন। স্রোত বুদ্ধি দেখিয়ে মায়ের কাছে বলে বসলো, সেজন্যই আমাকে আর ফুফিকে এখানে থাকার ব্যবস্থা করে দাও। ফুফির বয়স বেড়েছে না, ফ্যানের বাতাসে কি তার শরীর ঠান্ডা হবে সব সময়? স্রোতের আম্মু কপাল ভাঁজ করে মেয়ের দিকে চাইলেন। উনি খুবই কম কথা বলতে ভালোবাসেন, তাই মেয়েকে ধমকে দিয়ে বললেন, এত কথার কি আছে, ছেলেটা এমনিতেই আমাদের বাসায় এসে থাকে না, এখন এসেছে ও এই রুমে থাকলে তোর সমস্যা কি? আমি তোকে বাড়ির বাইরে রাখছি নাকি? তুই এমন কেন বলতো? কখনোই মেহমান দেখলে খুশি হতে পারিস না, কারো ভালো মন্দ বোঝার চেষ্টা করিস না, একদম বাপের মতো মাথা মোটা হয়েছিস। আমি কখনো মেহমান দেখে মন খারাপ করলাম মা? এমন বলো কেন? শখে বলি, মেহমান এসেছে তার মানে তুই খুব খুশি তাই না? তাহলে তাদের খাতির করতে রুম বদল করতে তোর এত সমস্যা কেন হবে? যা, বই খাতা নিয়ে চেয়ার রুমে গিয়ে থাক কয়েকদিন। স্রোত গাল ফুলিয়ে বই খাতা আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রুম ছাড়ল। সবার আগে সে তার সাজগোজের আইটেমগুলো নিয়ে সরিয়ে রাখলো চেয়ার রুমে। ওগুলো ছাড়া তার একদম চলে না। একবেলা চিরা না খেয়ে থাকতে পারবে, কিন্তু মুখের পাউডার, চোখে আইলানা, মাস্কারা, ঠোঁটে লিপস্টিক ব্যতীত এক মিনিটও সে থাকতে পারে না। নিজেকে তখন নিজের কাছে স্রোতের ফকিন্নি ফকিন্নি লাগে। এই আপনারা ফকিন্নি বোঝেন। মাগরিবের আজান পার হয়ে গেলেও আজ আর স্রোত পড়ার টেবিলে গিয়ে বই নিয়ে বসলো না, কারণ আজ অনেক দিন পর তার ফুফি অনুমা তাদের বাসায় বেড়াতে এসেছে। সাথে এসেছে তার একমাত্র গুণধর ছেলে অনুভব মির্জা। পুরো পরিবারের মানুষদের মাঝে একটা আলাদা আমেজ দেখা যাচ্ছে। অনুভবকে পেতে স্রোতের দুই বাবা চাচা গল্প করতে শুরু করে দিয়েছে, আর মা চাচিরা অরুণিমার সাথে। আজ আর কেউ স্রোতের দিকে যথেষ্ট খেয়াল রাখতে পারছে না। সেই সুযোগে আজ পড়ালেখার ধারে কাছেও যাচ্ছে না স্রোত আর রাফসান, দুটো এক নম্বরের পড়াচোর। একটু সুযোগ পেলেই দুজনে বারদামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।
রাফসান আর স্রোতের বয়সও প্রায় কাছাকাছি, 1 মাসের বড় আফসান স্রোতের চেয়ে। তবে রাফসান একটু বোকা-শোকা হওয়াতে 1 মাসের ছোট হয়েও স্রোত রাফসানকে বড় বোনের ন্যায় শাসন করে। 2 মাস আগে পড়াশোনার তাগিদে প্রয়োজনের নাম করে বাবার কাছ থেকে দামি অ্যান্ড্রয়েডের ফোন হাতিয়েছে স্রোত। বর্তমানে বান্ধবীর দেখাদেখি সেও স্বপ্ন দেখছে একদিন বড় টিকটকার হবে সে। প্রতিটি রিফ্রেশমেন্টে তার নতুন নতুন ভিডিও চলে আসবে সবার সামনে। তাই তো সে লক্ষ্যতেই সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে স্রোত। এই যেমন রাফসানকে দিয়ে সে নিজের শরীর নানা রকমভাবে দুলিয়ে দুলিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছে। স্রোতকে উদ্দেশ্য করে একবার তার বাবা ছানোয়ার হক ধমকে উঠছে, কিন্তু সে মেয়ে কি তাদের কথা কানে নেবে? বাবার কথায় পাত্তা না দিয়ে নিজের মন মতো পোজ নিয়ে ভিডিও সেভ করে রাখতে লাগলো। আপা, শুনলাম তুমি নাকি অনুভবকে বিয়ে করাতে গ্রামে এনেছো। ভাই বউয়ের কথা অরুণিমা চোখ তুলে চাইল। কথা সত্য, সে ছেলেকে বিয়ে করানোর উদ্দেশ্যে গ্রামে এনেছে। সেদিন ছেলেটা কি করলো? বন্ধুর জন্য এক মেয়েকে বিয়ের আসর থেকে গিয়ে তুলে নিয়ে আসলো। কতজন কত রকম কথা যে বানালো ওটাকে ঘিরে। অরুণিমার ও এখন একটু ভয় হয়, ছেলে আজ বন্ধুর বিয়ে দিতে কারো বাসা থেকে মেয়ে তুলে আনে, একদিন না আবার নিজের বিয়ের জন্য কোনো মেয়েকে তুলে বাসায় এনে বলে, আম্মু আমরা বিয়ে করে নিয়েছি, তুমি ওকে দয়া করে ছেলের বউ হিসেবে মেনে নাও। তখন তো অরুণিমা একদম সেই মেয়েকে মেনে নেবে না। তার ওপর মেয়ে যদি ভুল করে শহরের পরিবেশে বেড়ে ওঠা কেউ হয়। অরুণিমা বড় ভাই বউয়ের মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ আসলে শুনেছ তো, অনুভব ওর কোন এক বন্ধুর প্রেমিকাকে বাসা থেকে পালিয়ে যেতে সাহস জুগিয়েছে, আবার আর্থিকভাবে সহযোগিতা করে নিজেই বিয়ে দিয়ে এসেছে। এসবে অনুভবের আব্বু আমার ওপর ভীষণ চটেছে। আমি নাকি ছেলেকে আদুরে আদুরে বাদর বানিয়েছি। কথার মাঝে দূর থেকে স্রোত বলে উঠল, একদম ঠিক বলেছে ফুফি, তোমার ছেলে দিন দিন কথার মাঝে কথা বলে ওঠায় মেয়েকে। ধমকে উঠল সীমা। আহ স্রোত, কি হচ্ছে কি এসব? যাও গিয়ে পড়তে বসো, কত বাজে সে খেয়াল আছে? সব সময় ফাঁকিবাজি পড়তে বললেই যত সমস্যা চলে আসে এদের। স্রোত গাল ফুলিয়ে রেখে বসলো রাফসানের পাশে। কেউ তাকে ভালোবাসে না, না একদম না। ভালো কথা বলতে গেলেই সবাই পড়াশোনার ব্যাপারে কথা তুলে স্রোতকে থামিয়ে রাখে। অনরমা আবারও নিজের মতো করে বলতে শুরু করলো, অনুভবের বাবা তো ভীষণ রেগে, এত বড় ছেলের গায়ে হাত তোলাটাই শুধু বাকি রেখেছিল সেদিন। সব জানার পর তাই আমাকে পাঠিয়েছে ওর সাথে এখানে। তেমন ভালো আর সুন্দরী মেয়ে পেলেই ছেলেকে বিয়ে করিয়ে দেবেন বলেছে। এজন্যই তো কান টেনে এখানে নিয়ে আসলাম। তারপর বলো, এখানে সেরকম ভালো ঘরের ভদ্র নর্ম একটা মেয়ে পাবো আমার ছেলের জন্য? এমন কথা শুনে দূর থেকে আবারও স্রোত বলে উঠল, পাবে কি মানে ফুফি, পেয়ে গেছো বলো, যেমন চাচ্ছ তেমন মেয়েই পেয়ে গেছো। অরুণিমা ভাতিজির কথায় বেশ খুশি হলেন। আজকাল দিনের মেয়েরাই তো মেয়েদের সবচেয়ে বেশি ভালো চেনে। স্রোত যেহেতু বলেছে তার মানে নিশ্চয়ই ভালো কোনো মেয়ে জানা শোনা আছে ওর। তাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, তাই মেয়ে দেখতে কেমন? কার মেয়ে? স্রোত ঠিকঠাক হয়ে সোফায় বসে গাড়ে ফেলে রাখা ওড়নার আঁচলটা নিজের মাথায় তুলে বসলো। মুখে লাজুক হাসি নিয়ে বেশ
লজ্জিত কণ্ঠে বলল, আমি তো আমার কথাই বলছি ফুফি। আমাকেই দেখো না, যেমন মেয়ে তুমি চাচ্ছ আমি একদম তেমনি মেয়ে, রূপে গুণে বহুগুণে গুণবতী। স্রোতের মা হতাশ হয়ে আবারও মেয়েকে ধমকে উঠলেন, সবসময় তোর ফাজলামো করতে কেমন লাগে স্রোত? আমি কিন্তু খুব শিগগিরই হাত চালাবো তোর পিঠের ওপর ধুমধাম। যা গিয়ে পড়তে বস, আজ পড়তে না বসলে তোর খাওয়া বন্ধ, এই বলে দিলাম। স্রোত গাল ফুলিয়ে উঠে চলে গেল সেখান থেকে। যেতে যেতে বিড়বিড় করলো, আমাকে কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, নইলে কেউ আমার বিয়ে নিয়ে চিন্তিত নয় কেন? দাদাভাইয়ের খাতায় আরও একটি অভিযোগ লিখাতে হবে দেখছি ওদের নামে। এরা আমায় বিয়ে কেন দিচ্ছে না? আর কতকাল সিঙ্গেল থাকবো গো খোদা, বলে দাও। আর যে ভাল লাগে না।